নমস্কার বন্ধুরা, হাইফাই কুইজের পক্ষ থেকে নিয়ে আসা প্রথম জিকে কুইজের সিরিজের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই সিরিজটা আমি তোমাদের আপকামিং যত এক্সাম হবে, সেটা ওয়েস্ট বেঙ্গলের স্টেট লেভেলের হোক বা যে কোনো সেন্ট্রাল লেভেলের এক্সাম যেমন এসএসসি, রেলওয়ে, তো এই সমস্ত এক্সামকে টার্গেট করে কমপ্লিট এমসিকিউ সিরিজ নিয়ে আসছি, যেখানে আমি তোমাদের সমস্ত টাইপের যে প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ার পেপারে এসেছে একদম স্টেপ বাই স্টেপ টপিক ওয়াইজ তোমাদেরকে পড়াবো। এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের এক্সট্রা করে কোনো রকমের বই বা কোনো রকমের প্রিভিয়াস ইয়ার পেপার কিন্তু সলভ করতে হবে না। জাস্ট পরীক্ষার আগে কেবলমাত্র এই ভিডিওটাকে একবার রিভাইজ করে নিও, তাহলেই দেখবে পরীক্ষায় তোমাদের সমস্ত কিছু কমন পাবে। কেন? কারণ আমি এখানে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে এনেছি, যেখানে যত প্রিভিয়াস ইয়ার পেপারের প্রশ্ন এসছে সেগুলোকে ক্রোনোলজিক্যাল অর্ডারে টপিক ওয়াইজ সাজিয়ে আমি তোমাদেরকে এই কমপ্লিট প্লেলিস্টের মাধ্যমে সলভ করাবো, যেখানে সহজ ভাষায় তোমাদেরকে ব্যাখ্যা করব এবং সমস্ত পরীক্ষার্থীদের জন্য যারা ওয়ান ডে এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এটা উপযোগী হয়ে যাবে। তো একদমই এক্সাম ওরিয়েন্টেড এই ভিডিওটা হবে, কোনো রকমের হাবিজাবি উল্টোপাল্টা কোনো কিছু এর মধ্যে থাকবে না, পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন হবে। এবার প্রশ্ন আসতেই পারে যে ইউটিউবে তো এরকম অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে, তাহলে এই চ্যানেলের এই প্লেলিস্টটাই বা কেন দেখবো আমরা? দেখো, এই প্লেলিস্টটা দেখলে তোমাদের বিশেষভাবে কিছু সুবিধা হবে। প্রথমত, আমি এই যে ক্লাসটা তোমাদের নেবো সেটা কিন্তু ইংলিশ এবং বাংলা দুটোর মধ্যেই আমি নেবো, অর্থাৎ বাইল্যাঙ্গুয়াল ক্লাস হবে। এবার এরকম ক্লাস করার সবথেকে বড় সুবিধা হচ্ছে যারা স্টেট লেভেলের এক্সাম দেবে তারাও কভার করতে পারবে এই সিরিজটাকে, এবং যারা সেন্ট্রাল লেভেলের এক্সাম দেবে অর্থাৎ এসএসসি বা রেলওয়ে তারাও কিন্তু এই সিরিজটাকে খুব ভালোভাবে বুঝতে পারবে। দ্বিতীয়, আমি বললাম যে ওরকম যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি এবং টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিককে পড়িয়ে থাকবো, ঠিক আছে? তো আমরা আজকে হিস্ট্রি থেকে শুরু করব, আর এটা সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেগুলো ওয়ান ডে এক্সাম হয়ে থাকে, যেমন এসএসসি বলো, রেলওয়ে বলো, সেই সমস্ত এক্সামকে টার্গেট করেই করা হয়েছে। সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার পেপার তুলে আমরা অর্গানাইজভাবে এটাকে সাজিয়েছি, আমাদের টিম সাজিয়েছে, এবং তারপর আমি তোমাদের সামনে এটাকে উপস্থাপনা করছি। 4 নম্বর পয়েন্ট, যেটা তোমাদের প্রথমেই বললাম, যে কোনো রকমের তোমাদের এক্সট্রা করে প্রিভিয়াস ইয়ার পেপারের বই কেনার দরকার নেই, বা কোনো রকমের এক্সট্রা করে সহায়িকা টাইপের যে কোনো জিনিস সেটা কেনার দরকার নেই। কেন? কারণ এইখানেই আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো সব কিছু, জাস্ট খালি এটাকে রিভাইজ করতে হবে। এছাড়া অনেক এমন টার্ম আছে যেগুলো একটু মুখস্থ রাখতে আমাদের অসুবিধা হয়, সেখানে আমি কিন্তু তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু ট্রিকও দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ইজিলি এগুলোকে মনে রাখতে পারবে। আর সবশেষে এটা তো কমপ্লিট ফ্রি একটা সিরিজ থাকবে ইউটিউবের মধ্যে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা কিন্তু এর পিডিএফটা কালেক্ট করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং সমস্ত আরও প্রয়োজনীয় চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে এই পিডিএফটাকে কালেক্ট করে নিও। এরকম যত ভিডিও এই প্লেলিস্টের মধ্যে থাকবে সবের পিডিএফই তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অনেক কথা হলো, এবার চলো আমরা শুরু করি আমাদের আজকের সিরিজ। তো দেখো, সবথেকে প্রথমে আমরা স্টোন এজ থেকে শুরু করব, অর্থাৎ প্রস্তর যুগ থেকে। হিস্ট্রির সবথেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক বলতে পারো এবং শুরুর টপিক। সবথেকে প্রথমেই আমরা হিস্ট্রির জেনারেল ইন্ট্রোডাকশন এবং ক্লাসিফিকেশন পড়ব, অর্থাৎ হিস্ট্রি কিভাবে শুরু হয়েছে, কোথা থেকে হিস্ট্রি কথাটা এসছে, এবং এর কী কী ক্লাসিফিকেশন, কীভাবে এটাকে ভাগ করা হয়, সেই সমস্ত কিছু পড়ব। তারপর আমরা হিস্ট্রির টাইম লাইন দেখব, অনেক জায়গায় বিসি, এডি এরকম কথা তোমরা শুনে থাকবে, তো সেই সমস্ত জিনিসগুলো আমরা এখানে দেখব। তারপর হচ্ছে নেমিং অফ ইন্ডিয়া, এই টপিকটাকেও আমরা এখানে কভার করব। ইন্ডিয়ার যতগুলো নাম আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় যে কোনো ওয়ান ডে এক্সামের জন্য। এবং তারপর আমরা অরিজিন অফ হিউম্যান পড়ব, মানে মানুষের উদ্ভব কিভাবে হয়েছে, কিভাবে তাদের ইভলিউশন হয়েছে। এরপর ডিভিশন অফ স্টোন এজকে কত ভাগে ভাগ করা হয় সেটা শিখব। ইম্পর্টেন্ট প্যালিওলিথিক সাইট, এবং স্টোন এজের মধ্যে প্যালিওলিথিক আছে, এছাড়া মিজোলিথিক আছে, নিওলিথিক আছে, চ্যালকোলিথিক আছে, আর মেঘালিথিক আছে। এই সমস্ত জিনিসগুলো যে ইম্পর্টেন্ট সাইটগুলো হয় সেগুলো যদি তোমরা প্রিভিয়াস ইয়ার পেপার যদি কেউ দেখে থাকো দেখবে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আর এগুলো
এগুলোই ঘুরিয়ে ফিরে, এই সাইটগুলো থেকে ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো সেই সমস্ত সাইটকে আমরা এখানে কভার করব। তো চলো বেশি দেরি না করে এবার সোজাসুজি প্রশ্নে যাওয়া যাক। প্রথমেই আমরা জেনারেল ইন্ট্রোডাকশন এবং ক্লাসিফিকেশন নিয়ে যে প্রশ্নগুলো এসে গেছে সেগুলো কিন্তু একবার দেখে নিই। দেখো, সব থেকে প্রথম একদম আমরা বেসিক থেকে শুরু করব আর হাই লেভেল পর্যন্ত যাব। বেসিক যে প্রশ্ন আসে, দেখো এই প্রশ্নগুলো কিন্তু আসে যেগুলো আমরা ছোটবেলায় পড়েছি। প্রথম প্রশ্ন বলছে, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ হিস্ট্রি, মানে ইতিহাসের জনক কাকে বলা হয়? তো এটা তো খুবই ইজি, এটা আমরা জানি কাকে বলা হয়, হেরোডোটাসকে বলা হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এখানে যদি আমরা হিস্ট্রি কথাটাকে দেখি, সেটা কিন্তু গ্রিক ওয়ার্ড থেকে এসছে, খুবই ইম্পর্টেন্ট। হিস্ট্রি কথাটা কোথা থেকে এসছে? গ্রিক ওয়ার্ড। গ্রিকে হিস্ট্রিকে হিস্টোরিয়া বলা হয়, যার মানে হচ্ছে এনকোয়ারি, মানে কোনো কিছুকে অনুসন্ধান করা। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে ইংলিশ এবং বাংলা দুটোই রাখা হয়েছে। দেখো, যেখানেই তোমরা দেখবে ইংলিশ বাংলা পেয়ে যাবে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। হেরোডোটাস, যিনি একজন গ্রিক হিস্টোরিয়ান ছিলেন, মানে ইতিহাসকার বা ইতিহাসবিদ ছিলেন, তিনি কিন্তু হিস্ট্রিজ নামক একটা বই লিখেছিলেন। ঠিক আছে, এই যে হিস্ট্রিজ নামক বইটা আছে, সেখানেই তিনি সব থেকে প্রথমে যুদ্ধ, সংস্কৃতি এবং বিভিন্ন জাতির যে ঐতিহ্য সেই সমস্ত কিছু লিপিবদ্ধ করেছিলেন। মানে প্রথম হিস্ট্রি যে রেকর্ড করা হয় বা বইয়েতে লেখা হয়, সেটা কিন্তু তিনিই করেছিলেন তার এই হিস্ট্রিজ নামক বইটার মাধ্যমে। তাই জন্যই তাকে ফাদার অফ হিস্ট্রি বলা হয়। তো এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে। এক তো প্রথমত হিস্ট্রি, এই বইটা কার লেখা? তাহলে হেরোডোটাস হয়ে যাবে। এবং কাকে ফাদার অফ হিস্ট্রি বলা হয়, তারও উত্তর কিন্তু হেরোডোটাস হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে কেন তাকে ফাদার অফ হিস্ট্রি বলা হয়। চলো এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, ইন জেনারেল ক্লাসিফিকেশন অফ হিস্ট্রি হুইচ পিরিয়ড ইজ মার্ক বাই দ্য অ্যাবসেন্স অফ রিটেন রেকর্ডস। এখানে বলতে চাইছে যে ইতিহাসের সাধারণ শ্রেণীবিভাগে কোন যুগে লিখিত প্রমাণের অভাব রয়েছে, মানে কোনো রকমের লিখিত প্রমাণ নেই। আমরা এই যে হিস্ট্রি সম্বন্ধে এত কিছু জানতে পারছি, সেগুলো কিসের মাধ্যমে? মাটি খুঁড়ে এবং বিভিন্ন যে সমস্ত পুরনো স্থাপত্য শিল্পকলা আছে সেই সমস্ত কিছু দেখে। তো এখানে বলতে চাইছে যে এমন কোন হিস্ট্রির ক্লাসিফিকেশন আছে যেখানে সাধারণত কোনো লিখিত প্রমাণ নেই। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রি হিস্ট্রি, মানে প্রাগ ঐতিহাসিক যে যুগটা হয়, সেই যুগে কিন্তু আমরা কোনো রকমের এভিডেন্স, লিখিত এভিডেন্স পাইনি। ঠিক আছে, অন্যান্য এভিডেন্স পেয়েছি, মানুষের ব্যবহার করা এই সমস্ত কুড়ুল বা যে সমস্ত পাথর দিয়ে তারা সাধারণত শিকার করতো, সেই সমস্ত কিছু পাওয়া গেছে, কিন্তু কোনো রকমের লিখিত এভিডেন্স পাওয়া যায়নি। কেন? কারণ তখনকার মানুষ, এই যে প্রাগ ঐতিহাসিক যুগের মানুষরা, তারা তো লেখাপড়া জানতো না, তারা কোনো কিছু লিপিবদ্ধ করে রেখে যেতে পারেনি। তাহলে আমরা এবার হিস্ট্রির ক্লাসিফিকেশন দেখে নিই। দেখো, হিস্ট্রিকে যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে সাধারণত দুটোভাবে ক্লাসিফাই করা হয়। একজন বিখ্যাত ইতিহাসকার ছিলেন যার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান থমসন। তিনি ইতিহাসকে 3টে ভাগে ভাগ করেছিলেন এবং এটা সাধারণত যে ধাতু ব্যবহার করা হয়েছিল তার উপর ভিত্তি করে ভাগটা হয়েছিল। স্টোন এজ, ব্রোঞ্জ এজ, আয়রন এজ। তোমরা যদি ছোটোবেলায় হিস্ট্রি পড়ে থাকো খুব ভালোভাবে, তাহলে কিন্তু তোমরা এই টার্মগুলোকে আগে থেকে শুনেছো। প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। তো এরকম প্রশ্ন আসতে পারে যে 3 এজ সিস্টেম বা 3টে যে যুগ, সেই যুগের ক্লাসিফিকেশন কে করেছিল? তো ক্রিশ্চিয়ান থমসন উত্তর হয়ে যাবে। এই প্রশ্নটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপারে এসেছে। ঠিক আছে, তো আমি যা যা করাচ্ছি সেগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট। এবং আরেকটা টাইপের ক্লাসিফিকেশন যেটা সাধারণত সব ইতিহাসকারবিদ সাধারণত মান্যতা দিয়ে থাকে, সেটা হচ্ছে আমরা 3টে ভাগে হিস্ট্রিকে ভাগ করে থাকি। একটা হচ্ছে প্রি হিস্ট্রি বা যেটাকে প্রাগ ঐতিহাসিক বলা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে প্রোটো হিস্ট্রি, যেটাকে আদ্য ঐতিহাসিক বলা হয়, এবং তৃতীয় জিনিস হচ্ছে যে হিস্ট্রিক পিরিয়ড বা যেটাকে ঐতিহাসিক যুগ বলা হয়। এবার এই 3টের মধ্যে তফাৎ কি? তফাৎটা বোঝাটা কিন্তু খুবই জরুরি, কারণ এখান থেকে ছোটোখাটো প্রশ্ন আসতে পারে। দেখো, প্রি হিস্ট্রি কাকে বলা হয়? যেখানে সাধারণত আদিম মানুষরা বসবাস করতো এবং তারা সাধারণত লেখাপড়া জানতো না, তো যেখানে কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি। এরপরে আসে প্রোটো হিস্ট্রি। প্রোটো হিস্ট্রি হচ্ছে যেখানে সাধারণত মানুষ লেখালেখি তো করে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত তারা যে জিনিসগুলো লিখেছে সেগুলো পাঠ করতে পারিনি বা বুঝতে পারিনি যে কি লেখা হয়েছে সেখানে। যেমন এর একটা সহজ উদাহরণ হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা যেখানে বলা হয়। এখানের মানুষজন লিখিত এভিডেন্স দিয়েছে,
কিন্তু তার সত্ত্বেও আমরা সেগুলোকে এখনও পড়তে পারিনি। এবং তৃতীয় যে হিস্ট্রিক পিরিয়ড যেটাকে বলা হয়, সেখানে সাধারণত লিখিত এভিডেন্সও পাওয়া গেছে এবং আমরা সেটাকে ডিসাইফারও করতে পেরেছি, অর্থাৎ আমরা সেটাকে পাঠ করতে পেরেছি, বুঝতে পেরেছি যে এখানে মানুষজন কি লিখেছে। এটা সাধারণত 3200 বিসিই থেকে, বিসিই কি, এডি কি, এই সমস্ত কিছু আমরা পরে দেখব। তো 3200 বিসিইর পর থেকে ইজিপ্টে সাধারণত এরকম লেখা পাওয়া গেছে যেগুলোকে আমরা এখনও পর্যন্ত পড়তে পেরেছি। সব থেকে পুরনো সিভিলাইজেশন যেটার আমরা রিটেন এভিডেন্স পড়তে পেরেছি। ঠিক আছে, তো হিস্ট্রিকে এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। তো চলো এখান থেকে এবার কি কি প্রশ্ন আসে সেগুলোকে দেখা যাক। দেখো এখানে কি বলছে, ইন জেনারেল ক্লাসিফিকেশন অফ হিস্ট্রি হুইচ পিরিয়ড ইজ মার্কড বাই আনডিসাইফার্ড রিটেন এভিডেন্স। দেখো রিটেন এভিডেন্স তো পাওয়া গেছে, কিন্তু আনডিসাইফার্ড মানে যেটাকে পড়া যায়নি। তো আমরা এই সবে দেখলাম যে পাওয়া গেছে কিন্তু পড়া যায়নি, সেটাকে কি বলা হয়, প্রোটো হিস্ট্রি। আর এখানে এর সহজ উদাহরণ হচ্ছে যে প্রোটো হিস্ট্রির উদাহরণ যদি জিজ্ঞাসা করে সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। এখানে লেখা তো পাওয়া গেছে কিন্তু আমরা সেটাকে বুঝতে পারিনি যে কি লেখা হয়েছে সেখানে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। তো এটা হয়ে যাবে প্রোটো হিস্ট্রি। তো এটা অবশ্যই খেয়াল রাখবে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু এর একটা উদাহরণ হয়ে যাবে। ঠিক আছে, চলো 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হু ইন্ট্রোডিউস দ্য 3 এজ সিস্টেম, মানে ওই যে 3টে এজ সিস্টেম দিয়েছে, স্টোন এজ, ব্রোঞ্জ এজ, আয়রন এজ, তো সেটা কে দিয়েছে? দেখো প্রশ্ন চলে এসছে। তো এটার উত্তর হয়ে যাবে কিন্তু ক্রিশ্চিয়ান থমসন। আমরা এই সবই পড়লাম, ক্রিশ্চিয়ান থমসন এর সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর, ইন জেনারেল ক্লাসিফিকেশন হুইচ সিভিলাইজেশন ইজ কনসিডার্ড পার্ট অফ প্রোটো হিস্ট্রিক পিরিয়ড ডিউ টু আনডিসাইফার্ড স্ক্রিপ্ট। তো এর মধ্যে কোনটাকে প্রোটো হিস্ট্রি পিরিয়ড বলা হয়? দেখো আমরা এই সবই পড়লাম, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা যেটাকে সিন্ধু সভ্যতা বলা হয়, এটাই হচ্ছে প্রোটো হিস্ট্রির উদাহরণ এবং যেখানে আনডিসাইফার্ড স্ক্রিপ্ট আছে। ঠিক আছে, তো এই সব প্রিভিয়াস ইয়ার পেপারে কিন্তু অলরেডি চলে এসছে। তো একটা ছোট্ট জায়গা থেকে কত নিখুঁতভাবে প্রশ্ন আসছে তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারছো। তো খুবই ডিটেলসে, খুবই ধৈর্য সহকারে কিন্তু আমাদের হিস্ট্রিটাকে পড়তে হবে। তো দেখো সিন্ধু সভ্যতা আনুমানিক 3300 বিসি থেকে শুরু হয়ে 1300 বিসি পর্যন্ত কিন্তু চলেছিল এবং এরপরে এই সিভিলাইজেশনটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এবং কিভাবে ধ্বংস হয় যখন আমরা সিন্ধু সভ্যতা পড়বো সেখানে আরও ডিটেলসে পড়বো। তো এটা হচ্ছে, এখানে সাধারণত সিল পাওয়া গেছে এইরকম টাইপের, দেখো আলাদা আলাদা টাইপের সিল পাওয়া গেছে। এখানে কিছু না কিছু তো লেখা তো আছে কিন্তু আমরা এগুলোকে পড়তে পারিনি যে আসলে এখানে কি লেখা আছে। ঠিক আছে, বিভিন্ন রকমের দেখো অ্যানিম্যালের মূর্তি আছে এখানে এবং আরও বিভিন্ন, এই দেখো এখানেও অ্যানিম্যালের মূর্তি আছে। তো এগুলো সব হচ্ছে সিন্ধু সভ্যতায় পাওয়া বিভিন্ন সিলমোহর এবং বিভিন্ন সব ইনস্ক্রিপশন। ঠিক আছে, চলো এর নেক্সট পরের প্রশ্ন দেখা যাক। 6 নম্বর প্রশ্ন বলছে, হুইচ পিরিয়ড অফ হিস্ট্রি ইজ স্টাডিড উইথ দ্য হেল্প অফ archaeological source like tools, cave painting and fossils instead of written records। অর্থাৎ বলতে চাইছে যে ইতিহাসের কোন যুগে লিখিত প্রমাণের পরিবর্তে প্রত্নতাত্ত্বিক উৎস যেমন হাতিয়ার, গুহাচিত্র এবং জীবাশ্ম এই সমস্ত কিছু আমরা অধ্যয়ন করে জানতে পেরেছি। মানে ইতিহাসের এমন কোন সময়টা আছে যেখানে আমরা কেবলমাত্র এই সমস্ত টুলস, কেভ পেন্টিং এগুলো সব পেয়েছি, কোনো রকমের রিটেন এভিডেন্স পাইনি। তো এটা হয়ে যাবে কি প্রি হিস্ট্রি, মানে প্রাগ ঐতিহাসিক যেটাকে বলা হয়। সেখানে কোনো রিটেন এভিডেন্স নেই। আমরা কি কি পেয়েছি সেখান থেকে? টুলস পেয়েছি, কেভ পেন্টিংস পেয়েছি, এগুলো। তো এর পরের প্রশ্ন 7 নম্বরে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। ক্রোনোলজিক্যাল মানে হচ্ছে পরপর সঠিক ক্রম যেটাকে বলা হয়। তো সেটাই যদি সাজানো হয় 3 এজ সিস্টেম যেটা ক্রিশ্চিয়ান থমসন ইন্ট্রোডিউস করেছিল, তো সেটা কি হবে? দেখো আমরা পড়েছিলাম সব থেকে প্রথমে কি এসেছিল, স্টোন এজ এসেছিল। ঠিক আছে, মানে সব থেকে প্রথমে মানুষ পাথরের ব্যবহার করেছিল, তারপরে কি ব্যবহার করেছিল, ব্রোঞ্জ ব্যবহার করেছিল এবং তারপরে আয়রন ব্যবহার করেছিল। মানে প্রথমে পাথর ব্যবহার করেছিল, তারপর ব্রোঞ্জ এক প্রকার ধাতু হয় সেটাকে ব্যবহার করেছিল এবং সবশেষে আয়রন অর্থাৎ লোহাকে ব্যবহার করেছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি। ক্রিশ্চিয়ান থমসনের সম্বন্ধে আরও কিছু জানলে, তিনি এই ক্লাসিফিকেশনটা করেছিলেন। ঠিক আছে, তো স্টোন এজ যেটাকে আর্লিয়েস্ট পিরিয়ড বলা হয়, যেখানে সাধারণত যে টুলসগুলো আদিম মানুষরা ব্যবহার করতো সেগুলো স্টোন দিয়ে তৈরি অর্থাৎ পাথর দিয়ে তৈরি। এরপর আছে ব্রোঞ্জ এজ, যেখানে যে টুলস এবং ওয়েপেনগুলো ব্যবহার করতো মানুষরা সেগুলো ব্রোঞ্জ দিয়ে তৈরি। ব্রোঞ্জ হচ্ছে এক প্রকার অ্যালয়, মানে মিশ্র ধাতু, যেটা কপার এবং টিন এই দুটো মিশিয়ে তৈরি করা হতো। এবং সবশেষে আছে আয়রন এজ, যেখানে মানুষ লোহার ব্যবহার করা শেখে, আয়রনের ব্যবহার করা শেখে। আর আমরা জানি যে
আয়রন আরও বেশি স্ট্রং, আরও বেশি শক্ত জিনিস। তো এইভাবে আমরা তিনটে ক্লাসিফাই করতে পারি আমাদের যে ইতিহাস আছে সেটাকে। দেখো এর পরের প্রশ্নে যাওয়া যাক, কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি ম্যাচ দ্য ক্লাসিফিকেশন অফ হিস্ট্রি উইথ ইস এভিডেন্স টাইপ, মানে কোনটা সঠিক এখানে আমাদের সেটা কিন্তু বাঁচতে হবে। প্রি হিস্ট্রি আমরা জানি যেখানে কোনো রিটেন এভিডেন্স পাওয়া যায়নি, কোনো লিখিত তথ্য পাওয়া যায়নি, যেখানে কেবল এরকম টুলস পাওয়া গেছে। তো এখানে আনডিসাইফার রিটেন রেকর্ডস তো হবে না, কোনো রকমের রেকর্ড তো পাওয়াই যায়নি, তাহলে এটা তো হবে না। দ্বিতীয় বলছে প্রোটো হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি কী বলছে, আনডিসাইফার রিটেন রেকর্ডস, হ্যাঁ এটাই হয়ে যাবে যে প্রোটো হিস্ট্রিতে তো রিটেন রেকর্ড পাওয়া গেছে, লিখিত জিনিস পাওয়া গেছে, কিন্তু সেটা আনডিসাইফার্ড ছিল, তো এটা হয়ে যাবে কারেক্ট উত্তর। এরপরে 9 নম্বর প্রশ্ন, which of the following is known as the father of Indian prehistory? তো প্রি হিস্ট্রির জনক কাকে বলা হয়? প্রি হিস্ট্রির জনক এখানে বলা হয় রবার্ট ব্রুস ফুডকে, ঠিক আছে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। দেখো ইনি হচ্ছেন রবার্ট ব্রুস ফুড, যাকে ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি বলা হয়। আমরা প্রথমে পড়েছিলাম ফাদার অফ হিস্ট্রি, যেটা হেরোডোটাসকে বলা হয়, কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি মানে ইন্ডিয়াতে প্রি হিস্ট্রির জনক কাকে বলা হচ্ছে, তো সেটা হচ্ছে রবার্ট ব্রুস ফুড। একটুকু গোলাবে না, খুব ভালোভাবে পড়লে তবে কিন্তু বুঝতে পারবে কেন তাকে ইন্ডিয়ান প্রি হিস্ট্রির ফাদার বলা হচ্ছে। কারণ তিনি প্রথম প্রি হিস্ট্রির মানে প্রাগৈতিহাসিকের একটা টুলস তিনি আবিষ্কার করেছিলেন। তো দেখো প্যালিওলিথিক যে স্টোনেজ হয় সেগুলো আমরা পরে পড়ছি, তো সেখানে সবথেকে পুরনো একটা হ্যান্ড এক্স, হাতের যে কুঠার হয়, এই যে আমরা এর আগের ছবিতে দেখছিলাম এই যে হাতে কুঠার ধরে আছে, এরকম একটা কুঠার তিনি আবিষ্কার করেছিলেন। কোথা থেকে? পল্লবরম চেন্নাইয়ের একটা জায়গা, মাদ্রাস, আগে মাদ্রাস বলা হতো, চেন্নাইয়ের একটা জায়গা, সেখান থেকে তিনি আবিষ্কার করেছিলেন। তো তাই জন্য তাকে কি বলা হয়, ইন্ডিয়ান প্রি হিস্ট্রির ফাদার বলা হয়, ঠিক আছে। এবার আমরা টাইম লাইন ইন হিস্ট্রি সেইটা নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। দেখো টাইম লাইন অফ হিস্ট্রি যদি আমরা দেখি, এখানে অনেকগুলো টার্ম থাকে যেগুলো সাধারণত সালের পরে ব্যবহার করা হয়। যেমন কোথাও কোথাও তোমরা দেখবে যে 500 BC লেখা আছে, কোথাও লেখা আছে 500 BCE। তো এর মধ্যে পার্থক্য কি কি এগুলো আমরা একটুখানি দেখি। দেখো BC এবং BCE এই দুটো অল্টারনেটিভভাবে ব্যবহার করা হয়, মানে এই দুটোর মিনিং হচ্ছে একই। সেরকমই এডি এবং সিই এই দুটোরও মিনিং হচ্ছে একই, কেবলমাত্র অল্টারনেটিভভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ বিসি এর পরিবর্তে বিসিই ব্যবহার করা যেতে পারে এবং এডি এর পরিবর্তে সিই ব্যবহার করা যেতে পারে। এখান থেকে যে ফুল ফর্মগুলো আছে সেটা কিন্তু অনেক সময় প্রশ্নে চলে আসে, বলবে বিসির ফুল ফর্ম কি বলো। তো বিসির ফুল ফর্ম হচ্ছে বিফোর ক্রাইস্ট। দেখো আমরা যে ইংরাজি ক্যালেন্ডার ফলো করি সেটা কিন্তু যীশু খ্রিস্টের সময়ের পর থেকে যে ক্যালেন্ডারটা চালু হয়েছে সেটা আমরা ফলো করে থাকি। তো একটা ইতিহাসবিদরা একটা সময় এরকম বার করে নিয়েছে যে যীশু খ্রিস্টের জন্মটাকে তারা 0 হিসাবে দেখেছে। তোমরা তো অঙ্কে এরকম নাম্বার সিস্টেম পড়েছো, যেখানে মিডলের পয়েন্টটাকে 0 ধরে নেওয়া হয় এবং তারপর এদিকে যত যায় প্লাস হয়, এদিকে যত যায় মাইনাস হয়। ঠিক সেরকমই যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করে সেটাকে 0 ধরে নেওয়া হয়েছে এবং এর এই দিকে যত যায়, দেখো বিফোর ক্রাইস্ট, বিফোর মানে কি আগে, ক্রাইস্ট মানে যীশু খ্রিস্টের জন্মের আগে, যেটাকে আমরা খ্রিস্টপূর্ব বলে থাকি বাংলায়, মানে খ্রিস্টের জন্মের পূর্বে, ঠিক আছে। তো সেটা বলা হয় এবং এরপরে এর এই দিকে মানে যীশু খ্রিস্টের জন্মের পরে যে যে ঘটনাগুলো হয়েছে সেগুলোকে এডি বলা হয়। এডির ফুল ফর্ম হচ্ছে অ্যানো ডোমিনি, যেটার মানে দাঁড়ায় আমাদের প্রভুর বর্ষ, মানে আমাদের প্রভু জন্মের পর থেকে যে বর্ষটা চালু হয়েছে সেটা, ঠিক আছে। তো এরকমভাবে দুটো টার্ম ব্যবহার করা, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে এডি। এবার এটা যারা খ্রিশ্চান তারা এটা ব্যবহার করতো, ঠিক আছে, বিসি আর এডি। এবার অনেক এরকম ব্যক্তি থাকে যারা ধর্ম সাধারণত মানে না, যারা সাধারণত ধর্ম ফলো করে না, তারা কি করবে, তাদের ক্ষেত্রে তো একটা প্রবলেম হয়ে গেল যে তারা কেন বিসি বলবে। তো তারা যারা ধর্ম আর কি এই যীশু খ্রিস্টের ধর্ম মানে না, তারা তো কিছু না কিছু একটা বলতে হবে। তো তাই জন্য যারা সেকুলার অর্থাৎ যারা ধর্মনিরপেক্ষ তারা বলতে থাকলো এই বিসির পরিবর্তে বিসিই। বিসিই মানে হচ্ছে বিফোর কমন এরা, এইটাকে তারা কমন এরা ধরে নিয়েছে, এই যে যীশু খ্রিস্টের জন্মটাকে কমন এরা ধরে নিয়েছে, মানে একটা যুগের শুরু আর কি। এবং এই যুগের শুরুটার আগের মানে বিফোর মানে আগে, আর কমন এরা সিই মানে হচ্ছে কমন এরা মানে যুগের আগে, সাধারণ যুগের আগে, এবং সিই মানে হচ্ছে কমন এরা সাধারণ যুগ। তো এই যে এখান থেকে যে স্টার্ট হয়েছে এই যুগটাকে তারা কমন এরা ধরে নিয়েছে এবং এর আগে হচ্ছে বিসিই মানে বিফোর কমন এরা। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে অ্যাকচুয়ালি বিসি আর বিসির মধ্যে
মধ্যে কোনো পার্থক্যই নেই। বিসি ব্যবহার করা হয় যারা এইসব খ্রিস্ট ধর্ম পালন করে তারা ব্যবহার করে, মানে খ্রিস্টপূর্ব বলতে চায়। আর যারা ধর্ম পালন করে না, খ্রিস্ট ধর্ম পালন করে না, তারা কিন্তু বিসিই বলে। ঠিক আছে, আরও কিছু জিনিস তোমাদের দেখাচ্ছি। যেমন দেখো এখানে বিফোর ক্রাইস্টে যেমন ধরে নাও গৌতম বুদ্ধের জন্ম, তো লেখা আছে 563 বিসিই, যেখানে যে সময় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে। তার মানে এটা যীশুখ্রিস্টের জন্মগ্রহণ করার আগে। দেখো জন্মগ্রহণ করার কত আগে? 563 বছর আগে। যেমন এখন যদি 2026 সাল চলে, এর থেকে আমরা 2026 সাল পেছনে যাব এবং তারপর আরও 563 সাল পেছনে যাব, মানে 2026 প্লাস 563 সাল আগে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে। তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এরকমভাবেই সাধারণত এজকে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, এরকমভাবে কলিঙ্গ ওয়ার হয়েছিল 261 সালে। এগুলো সব আমরা পরে হিস্ট্রিতে এক এক করে পড়বো, এখান থেকে ভালো মতনই প্রশ্ন আসে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, ইতিহাসে সাধারণত যখন বড় সড়ো কোনো পরিবর্তন হয়, সাধারণত খাওয়া দাওয়ার মধ্যে বলতে পারো, বা সাংস্কৃতিক দিক থেকে বলতে পারো, আচার ব্যবহারের দিক থেকে বলতে পারো, যখনই বড় সড়ো পরিবর্তন হয় তখনই সেটাকে নতুন যুগের আরম্ভ হিসাবে ধরা হয়। যেমন এক সময় আমাদের দেশে হিন্দুরা বসবাস করতো, তারপর হঠাৎ করেই 712 এডিতে মুসলিমরা অ্যাটাক করে এবং এরপর থেকে মুসলিমদের সাধারণত আমাদের দেশে রাজ শুরু হয়ে যায়। এবং এই যে রাজটা শুরু হয়, সেখানে মুসলিমদের ধর্ম, মুসলিমদের খাওয়ান দাওয়ান সমস্ত কিছু আমাদের এই ইন্ডিয়ার মধ্যে আসে। তো এইখানে এই যুগটাকে আলাদাভাবে যুগ হিসেবে ধরা হয়। এগুলো আমরা পরে পড়বো কীভাবে আলাদা আলাদা যুগকে ডিফাইন করা হয়। ঠিক আছে, তো আপাতত আমরা এডিবিসি পড়ছি। এডিবিসির মধ্যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এডি মানে হচ্ছে অ্যানো ডোমিনি আর বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন বলছি এখান থেকে কি আসছে, যে বিসি স্ট্যান্ড ফর হিস্টোরিক্যাল ডেটিং। তো বিফোর আমরা এই সবে পড়লাম, বিফোর ক্রাইস্ট হয়ে যাবে। হ্যাঁ, বিসি বিফোর ক্রাইস্ট। আর যদি বলে বিসিই তাহলে বিফোর কমন এরা। আচ্ছা, এখানে এডির ফুল ফর্ম জানতে চাইছে, তো এডির ফুল ফর্ম হবে কিন্তু অ্যানো ডোমিনি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলতে চাইছে যে আমাদের কোনটা কার অল্টারনেটিভ পেয়ার হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা জানি যে বিসির অল্টারনেটিভ হিসেবে কি ব্যবহার করা হয়, বিসির অল্টারনেটিভ হিসাবে বিসিই, আর এডির অল্টারনেটিভ হিসাবে সিই। ঠিক আছে, তো গোলাবি না, বিসির অল্টারনেটিভ হিসেবে বিসিই আর এডির অল্টারনেটিভ হিসাবে সিই। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। আচ্ছা, যেমন এখানে আমি আরও এক্সট্রা করে লিখে দিয়েছি, এগুলো তোমরা পিডিএফ থেকে পড়ে নিও। আচ্ছা, এরপর 12 নম্বর প্রশ্ন বলছে, ইন দ্য টাইমলাইন সিস্টেম হোয়াট ডাজ দ্য ইয়ার 500 বিসি ইন্ডিকেট। তো 500 বিসি মানে কি? বিসি মানে বিফোর ক্রাইস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে। তাহলে বিফোর দ্য বার্থ অফ জিসাস ক্রাইস্ট, 500 বছর আগে, বিফোর দ্য বার্থ অফ জিসাস ক্রাইস্ট। তাহলে অপশন বি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখো এবার এখানে কি বলছে, যে ইন দ্য টাইম লাইন সিস্টেম হোয়াট ডাজ দ্য ইয়ার 2026 সিই ইন্ডিকেট। ঠিক আছে, 2026 সিই মানে আমরা এই সবই পড়লাম কমন এরা, যীশুখ্রিস্টের পরের যে সময়টা বা পরের যে যুগটা সেটাকে বলা হচ্ছে। তার মানে যীশুখ্রিস্টের জন্মের পরের 2026 সাল। তো এখানে আমরা এরকম বলতে পারি যে দেখো কোথায় লেখা আছে, হ্যাঁ দেখো, যীশুখ্রিস্টের জন্মের পরে, আফটার মানে পরে 2026 সাল হয়ে গেছে। ঠিক আছে, চলো এর পরের টপিকে যাওয়া যাক। নেমিং অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার যে নাম হিস্ট্রির একদম প্রাচীনকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত যে নামগুলো দেওয়া হয়েছে আমাদের ভারতবর্ষকে, সেগুলো সব আমরা এক এক করে দেখে নিই। তো আমরা জানি যে আমাদের ভারতবর্ষে বিভিন্ন মানুষ, বিভিন্ন কালচারের মানুষ এসছে, মুসলিম এসছে, খ্রিস্টান এসছে, যার নাম অনুসারে সংস্কৃত টেক্সটে যার নাম পাওয়া যায়, বিভিন্ন যে আমাদের প্রাচীন পুরাণগুলো হয় সেখানে পাওয়া যায়। তো সেখানে তার নাম মেনশন আছে, তার নাম থেকেই ভারত নামটা আমাদের দেশের এসছে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে হিন্দুস্তান নামটা এসছে পার্সিয়া থেকে। ঠিক আছে, হিন্দুস্তান, পার্সিয়ান যারা আছে বা যারা পারস্য দেশ থেকে এসেছিল তারা কিন্তু এখানকার নাম দিয়েছিল হিন্দুস্তান। এরপর ইন্ডিয়া নাম কোথা থেকে আসে? ইন্ডিয়া সাধারণত আমাদের একদম যদি নর্থে দেখি, সেখানে ইন্ডাস রিভার অর্থাৎ সিন্ধু নদী বয়।
এবং ওই সিন্ধু নদীর ওই দিকে আফগানিস্তান বলো বা যে সমস্ত এলাকাগুলো আছে সেখান দিয়ে সাধারণত যে সমস্ত ফরেনাররা থাকতো তারা আসতো, ঠিক আছে, যেমন আরবিরা যারা অ্যাটাক করেছিল, ঠিক, তো তারা সেই জায়গা দিয়ে আসতো, তো তারা সিন্ধু নদীর এপারের জায়গাকে নাম দিয়েছিল ইন্ডিয়া। এরকমই আর্যভট্ট বলে একটা নাম পাওয়া যায়, যেটা আমাদের আর্যদের ভূমি বলা হয়, যার মানে হচ্ছে আর্যদের ভূমি, ঠিক আছে। তো যেটা উত্তরাঞ্চল মানে আমাদের দেশের নর্থ সাইডকে বলা হতো আর্যভট্ট, ঠিক আছে। এছাড়া জম্বুদ্বীপ বলে একটা নাম পাওয়া যায়, যেটা সাধারণত মানে হচ্ছে যে জম্বু গাছের ল্যান্ড, ঠিক আছে, মানে যেখানে প্রচুর জম্বু গাছ হতো, জম্বু গাছের ভূমি। এখানে এটা সাধারণত আমাদের হিন্দু বৌদ্ধ বিভিন্ন সব শাস্ত্রগুলো আছে সেখান থেকে পাওয়া যায়। তো এই সমস্ত ছোটোখাটো প্রশ্ন তোমাদের আসতে পারে, যেগুলো বারবার ঘুরে ফিরে আসে। এছাড়া আরও নাম আছে, আল হিন্দ বলে একটা নাম আছে, যেটা সাধারণত আরবিরা দিয়েছে, আরবিরা আল হিন্দ নামটা দিয়েছে। এছাড়া তেনজুকু নাম দিয়েছে হচ্ছে জাপানিজরা, তেনজুকু নাম দিয়েছে জাপানিজ। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই আল হিন্দ পর্যন্ত তোমরা অবশ্যই মনে রাখবে। যেমন আরও কিছু ছোটো ছোটো নাম আছে, যেমন নভিভার্স আছে। তো দ্রাবিড়াটা ইম্পর্টেন্ট, দ্রাবিড়াটা তোমরা পাবে। এটা সাধারণত সাউদার্ন পার্টকে বলা হতো, আমরা নর্দার্ন পার্টকেও দেখছিলাম যে বলা হচ্ছে আর্যভট্ট, সেরকমই সাউদার্ন পার্টকে বলা হতো আর্যভট্ট। এছাড়া হিমভার্স বলা হতো, যেহেতু হিমালয় এখানে আছে তো এটাকে হিমভার্সও বলা হতো। দেখো এবার কি কি প্রশ্ন আসছে দেখা যাক। প্রথমে বলছে হুইচ নেম অফ India was popularized during the medieval period by Persian and Arabic writers। তো পার্সিয়ানরা কি দিয়েছিল, হিন্দুস্তান নাম দিয়েছিল, এবং অ্যারাবিকরাও যারা আরবিরা আছে তারাও কি দিয়েছিল, হিন্দুস্তান নাম দিয়েছিল। তাহলে অপশন এ ঠিক হয়ে যাবে। দেখো হিন্দুস্তান নাম দেওয়া হয়েছিল যারা পার্সিতে আরবিক রাইটাররা আছে তারা তাদের লেখাতে, তারাও তো আমাদের দেশে এসে রাজত্ব করেছিল, তো তারা সেই সময় যে বইগুলো লিখেছিল সেখানে আমাদের দেশকে হিন্দুস্তান বলে মেনশন করেছিল। তারা সাধারণত সিন্ধু নদীর এপারে যে জায়গাগুলো আছে মানে আমাদের এখন বর্তমানে ভারতবর্ষ যেখানে, সেগুলোকে সেই জায়গাটাকে হিন্দু বলে মেনশন করেছিল। এরপরের প্রশ্ন, which ancient name of India means land of Aryans are mentioned in early Sanskrit text। তো যে সংস্কৃত গ্রন্থগুলো আছে সেখানে আর্যদের ভূমি, তো কোন কাকে বলা হয়েছে আমরা এই সবে পড়েছি, আর্যভট্ট বলে এইরকম একটা নাম মেনশন আছে ভারতবর্ষের সম্পর্কে, ঠিক আছে। দেখো এখানে লেখাই আছে যে আর্যভট্ট এই নামটা প্রাচীন যে সংস্কৃত টেক্সট যেটার নাম হচ্ছে মনুস্মৃতি, যদি আরও স্পেসিফিক করে বলে যে কোন গ্রন্থ থেকে এই আর্যভট্ট নামটা পাওয়া গেছে, তো আর্যভট্ট এই যে নামটা এটা মনুস্মৃতি নামক একটা গ্রন্থ থেকে পাওয়া গেছে, যেখানে আমাদের উত্তর ভারতকে আর্য সংস্কৃতির কেন্দ্র হিসাবে ধরা হয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে হুইচ অ্যানশিয়েন্ট নেম অফ ইন্ডিয়া ইজ মেনশন ইন বুদ্ধিস্ট টেক্সট অ্যান্ড লিটারারি মিনস রোজ অ্যাপেল আইল্যান্ড। তো রোজ অ্যাপেল আইল্যান্ড এটা জম্বুদ্বীপকে বলা হয়, বুদ্ধিস্ট টেক্সটগুলোতে সাধারণত এগুলো মেনশন করা আছে জম্বুদ্বীপ হিসাবে, ঠিক আছে। এই যে আমি তোমাদের বললাম যে জম্বুদ্বীপ মানে হচ্ছে জম্মু এক প্রকার গাছ, সেই গাছটা যে জায়গায় হতো, যে ভূমিতে হতো সেটাকে জম্বুদ্বীপ বলা হতো, তো সেটাই এখানে বলা হচ্ছে, যার অ্যাকচুয়ালি মানে হচ্ছে রোজ অ্যাপেল আইল্যান্ড। তো এক প্রকার গাছের আর কি যে জায়গা যেখানে ওটা হয়, এই জম্মু গাছটা হয়। তারপরে হুইচ নেম অফ ইন্ডিয়া ওয়াজ ইউজড বাই অ্যানসিয়েন্ট গ্রিক অ্যান্ড লেটার অ্যাডপ্টেড বাই ইউরোপিয়ানস। তো প্রাচীন যে গ্রিকরা তারা নাম দিয়েছিল এবং তারপরে সেটা ইউরোপিয়ানসরাও অ্যাডাপ্ট করেছিল, তো সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ইন্ডিয়া। দেখো ইন্ডিয়া নামটা কোথা থেকে এসছে, ইন্ডাস রিভারের এই দিকে যে জায়গাগুলো আছে বিয়ন্ড ইন্ডাস রিভার, ইন্ডাস রিভারের পরে এই দেখো এটা হচ্ছে ইন্ডাস রিভার, এর এই দিকে যে জায়গাগুলো আছে এই যে জায়গাগুলোকে কি বলা হতো, ইন্ডিয়া বলা হতো, ঠিক আছে। তো কারা বলতো এটা, ইউরোপিয়ানসরা বলতো বা গ্রিকরা বলতো। তো আজকের ক্লাস এত দূর অবধিই থাকছে, এরপরে আমরা অরিজিন অফ হিউম্যানস থেকে স্টার্ট করব। আশা করছি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারলে, কোনো রকমের অসুবিধা থাকলে অবশ্যই আমাদের জানিও কমেন্ট সেকশনে, এবং তোমাদের সুবিধার্থে আমি কিছু লিঙ্ক নিচে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে অবশ্যই চ্যানেলগুলোতে জয়েন হয়ে যেও এবং যে ফ্রি পিডিএফটা তোমাদের প্রোভাইড করছি সেটা অবশ্যই কালেক্ট করে নিও।